অচিনপুর নামক কোনো একটি গ্রামে বিন্দিয়া তার সৎ মা কাবেরীর সঙ্গে বসবাস করত। কাবেরী ছিল ভীষণই লোভী এবং খুব অহংকারী একজন মহিলা। সে বিন্দিয়ার উপর অনেক অত্যাচার করত, তাকে দিয়ে সে বাড়ির সকল কাজ করিয়ে নিত, এমনকি তাকে একবেলা ঠিকভাবে খাবারও খেতে দিত না। এভাবেই দিন কাটছিল। এর মধ্যেই একদিন বিন্দিয়ার একজন বান্ধবী কাজল বিন্দিয়ার কাছে আসে তাকে বিন্দিয়ার বিয়ের কার্ড দেওয়ার জন্য। কিন্তু বেচারি বিন্দিয়া, তার কাছে তো বিয়েতে পরার যোগ্য কোনো কাপড়ই ছিল না। এর কারণে সে তার সৎ মায়ের কাছে যায় এবং তাকে বলে, মা, 1 সপ্তাহ পর আমার বান্ধবীর বিয়ে, আর ও আমাকে বিয়েতে নিমন্ত্রণ করেছে। কিন্তু মা, ওর বিয়েতে পরার জন্য আমার কাছে একটা পোশাকও নেই। তুমি কি আমাকে ওর বিয়েতে পরার জন্য একটা লেহেঙ্গা কিনে দিবে? কি, কত বড় সাহস! কি বললি তুই? আমি আজ পর্যন্ত নিজের জন্যই কখনো একটা লেহেঙ্গা কিনিনি, আর তোকে আমি কোথায় থেকে কিনে দিব? তাই যা, গিয়ে চুপচাপ নিজের কাজগুলো কর। কিন্তু মা, আমি আমার বান্ধবী কাজলের বিয়েতে কি পরে যাব? আমার কাছে তো একটাও ভালো পোশাক নেই। আরে, এক কথা বারবার বলা লাগে কেন? এক কথা একবারে তোর কানে ঢোকে না? আর দ্বিতীয়বার আমার সামনে একটা কথা বললে তোর মুখ ভেঙে দেব। চল পালা এখান থেকে। এরপর বিন্দিয়া বাধ্য হয়ে যখন তার বান্ধবী কাজলের বিয়েতে তার সেই পুরনো ছেঁড়াফাটা পোশাকই পরে যায়, তখন সেখানে উপস্থিত অন্যান্য মানুষজন তাকে নিয়ে অনেক হাসাহাসি করে। এইসব দেখে বিন্দিয়ার ভীষণ খারাপ লাগে এবং সে বিয়ের অনুষ্ঠান ছেড়ে গ্রামের বাইরে একটা জঙ্গলের মধ্যে চলে যায়। সে একটা গাছের নিচে বসে পড়ে এবং মনের কষ্ট নিয়ে কান্না করতে করতে বলে, হে আল্লাহ, আমি কি করব? এখানে সবাই আমাকে নিয়ে খুব মজা করে, আর এক হয়েছে আমার নিষ্ঠুর সৎমা, সব সময় আমার উপর নির্মম অত্যাচার করে, আর আমি ওখানে থাকতে পারবো না। হে আল্লাহ, এর থেকে ভালো হয় তুমি আমাকে নিজের কাছে উঠিয়ে নাও, যেমনভাবে আমার ছোট্টবেলায় বাবা মাকে উঠিয়ে নিয়েছো, এভাবে আমাকেও তুলে নাও। এমনটা বলে বিন্দিয়া খুব কান্না করছিল। ঠিক সেই সময় তার কাছে একজন বৃদ্ধা মহিলা আসে। এরপর সে বৃদ্ধা মহিলা বিন্দিয়ার কাছে এসে বলে, শোনো মেয়ে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমি জঙ্গল থেকে এই কাঠগুলো কেটে বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে জঙ্গলের মধ্যে আমার পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধে গেছে, তাই আমি ঠিকভাবে চলতে পারছি না। তাই তুমি কি আমাকে আমার এই কাঠগুলো আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে? ঠিক আছে বুড়িমা, আপনাকে চিন্তা করতে হবে না। দিন, এই কাঠগুলো আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এমনটা বলার পর বিন্দিয়া সেই ভারী কাঠের বোঝাটি নিজের মাথায় নেয় এবং সেই বৃদ্ধা মহিলার বাড়ি পর্যন্ত ছেড়ে আসে। এমনটা দেখে সেই বৃদ্ধা মহিলা অনেক বেশি খুশি হয় এবং সে খুশি হয়ে বিন্দিয়াকে তার বাড়িতে অনেক সুস্বাদু অনেক পদের খাবার খাওয়ায়। খাবার পাওয়ার পরও বিন্দিয়া খুব উদাস হয়ে খাবার খাচ্ছিল। তাকে এমন হতাশ মুখ নিয়ে খাবার খেতে দেখে সেই বৃদ্ধা মহিলা বিন্দিয়াকে জিজ্ঞাসা করে, মা, কি হয়েছে? তোমার কি খাবার ভালো লাগেনি? না বুড়িমা, এমন কোনো বিষয় নেই, খাবারটি অনেক সুস্বাদু, আমার অনেক ভালো লেগেছে। কিন্তু আফসোস, এমন খাবার যদি আমি প্রতিদিন খেতে পারতাম। কিন্তু আমার এত সৌভাগ্য কোথায়? ঠিক আছে বুড়িমা, এখন আমি যাচ্ছি, নয়তো আজকে আমার সৎমা আমাকে খুব বকা দিবে, আমার উপর আবার অত্যাচার করবে। এটা বলার পর বিন্দিয়া সেইখান থেকে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় সেই বৃদ্ধা মহিলা তার রাস্তা আটকায় এবং তাকে বলে, দাঁড়াও মা, তোমাকে এত চিন্তিত হবার কোনো কারণ নেই, কারণ তুমি অনেক ভালো দয়ালু একজন মেয়ে। এর কারণে তোমার এই ভালো স্বভাবে মুগ্ধ হয়ে আমি তোমাকে কিছু দিতে চাই। এই নাও মা, এগুলো জাদুর লেহেঙ্গা। এই লেহেঙ্গাগুলো আমি আমার মেয়েদের জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য, একটা কার অ্যাক্সিডেন্টে আমার 2 মেয়েরই মৃত্যু হয়ে যায়। তাই এই লেহেঙ্গাগুলো আমার আর কোনো কাজেই লাগে না। তাই আমি খুশি হয়ে লেহেঙ্গাগুলো তোমাকে দিয়ে দিচ্ছি, আর তুমি একদিন এই লেহেঙ্গার মধ্যে একটা লেহেঙ্গা পরে আমার সঙ্গে দেখা করো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বুড়িমা, যে আপনি আমাকে এত সুন্দর লেহেঙ্গা দিয়েছেন। এরপর বিন্দিয়া খুশি হয়ে সেই লেহেঙ্গাগুলো বাড়িতে নিয়ে আসে, কিন্তু তার সৎমা লেহেঙ্গাগুলো দেখলে ঝামেলা হয়ে যাবে, যার কারণে সে তার সৎমায়ের নজর লুকিয়ে লেহেঙ্গাগুলো তার ঘরে নিয়ে আসে। কিন্তু ঠিক সেই সময়ে তার সৎমা তাকে অনেক জোরে জোরে চিৎকার করে ডাকছিল, আরে এই যে মহারানী, আমাকে তো বলে গিয়েছিলি মাত্র 10 মিনিটের মধ্যে বাড়িতে ফিরে আসবি, কিন্তু এ কি, ওইখানে গিয়ে তো তুই সারাটা দিনই লাগিয়ে দিলি। কি করছিলি এত ওইখানে? আসলে মা, আমি চলেই আসছিলাম, কিন্তু কাজল আমাকে জোর করছিল খাবার খাওয়ার জন্য। আরে বাহ, আমি সকাল থেকে এখানে ক্ষুধায় মরছি, আর মহারানী ওইখান থেকে সুস্বাদু খাবার খেয়ে এসেছেন। এমনটা বলে কাবেরী বিন্দিয়াকে একটা অনেক জোরে থাপ্পড় মারে। থাপ্পড় খাওয়ার পর বিন্দিয়া বলে,
মা, আমার উপর দয়া করো, আমাকে ক্ষমা করে দাও, মেরো না আমাকে। আমি এই মুহূর্তে গিয়ে তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। এরপর বিন্দিয়া যখন কিচেনে যায় খাবার বানানোর জন্য, যাওয়ার সঙ্গে সঙ্গে সে দেখে যে কিচেনে আগে থেকেই আপনাভাবে খাবার রান্না করা ছিল। এমনটা দেখে বিন্দিয়া ভীষণ অবাক হয়ে যায় এবং সে ভাবতে শুরু করে, আরে কি অদ্ভুত, এই খাবার কে বানিয়েছে? যদি মা খাবার বানিয়ে রাখতো তাহলে তো আমাকে আবার দ্বিতীয়বার খাবার রান্না করতে বলতো না। কিন্তু এই খাবারগুলো আসলো কোথায় থেকে? চলো, কোনো ব্যাপার না, আগে মাকে খাবারগুলো দিয়ে আসি, এরপর না হয় ভাবা যাবে, নয়তো দেরি করলে আবারও মার খেতে হবে আমাকে। এমনটা বলার পর বিন্দিয়া তার মাকে খাবার দিতে চলে যায়। আরে এ কি, প্রতিদিনের তুলনায় আজকে তোর খাবার রান্না একটু তাড়াতাড়ি হয়ে গেল। কি ব্যাপার, মনে হচ্ছে থাপ্পড়ের কারণে তোর কাজের গতি বেড়ে গেছে। তাহলে তো প্রতিদিন এমন একটা করে থাপ্পড় মারা দরকার তোকে, যেন তোর কাজগুলো ঠিকঠাক মতো হয়। আর হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না, যা গিয়ে আমার কাপড় প্রেস করে দে, আমি বাইরে একটা জায়গায় যাব। এরপর বিন্দিয়া ঘরে গিয়ে কাপড় প্রেস করছিল, হঠাৎ করে ভুল করে তার হাত থেকে কাপড়টা পুড়ে যায়। আর কাবেরী এটা দেখে তার উপর প্রচণ্ড রাগ করে এবং বলে, আরে অপয়ামি, এটা কি অনর্থ করলি তুই? আমার কত এক্সপেন্সিভ ড্রেস ছিল, এটা তুই পুড়িয়ে দিলি? মা, আমাকে ক্ষমা করে দাও, ভুল করে হয়ে গেছে। আচ্ছা, তো সব কাজ তোর থেকে ভুল করেই হয়, তুই জানিস? তোর কোনো ধারণা আছে আমার কত দামি একটা ড্রেস ছিল এটা? মা, আমার ভুল হয়ে গেছে, দ্বিতীয়বার এমন ভুল আর কখনো হবে না, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। কি, তোকে ক্ষমা করতে হবে? না, কখনো নয়, আজকে তোকে আমি শাস্তি দিবই দিব। আজকে এই প্রেস দিয়ে তোর হাত পুড়িয়ে দিব, এটা দিয়ে তুই আমার এত দামি একটা ড্রেস পুড়িয়ে দিয়েছিস। এটা বলার পর কাবেরী যখনই রাগান্বিত হয়ে সেই প্রেসটি বিন্দিয়ার হাতে রাখতে যায়, সঙ্গে সঙ্গে সেই প্রেসটি অনেক সুন্দর একটা ব্রেসলাইটে রূপান্তরিত হয়, যেটা দেখে কাবেরী অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলে, আরে এ কি, এই প্রেস এমনভাবে ব্রেসলাইটে রূপান্তরিত হয়ে গেল কিভাবে? ঠিকভাবে বল, তুই কোথাও থেকে জাদুটোনা শিখে আসিসনি তো? আচ্ছা থাক, কোনো ব্যাপার না, পরে তোকে মজা দেখাবো, এখন তুই বেঁচে গেলি। এমনটা বলার পর কাবেরী রাগান্বিত হয়ে তার ঘরে চলে যায়। এদিকে বিন্দিয়া কিচ্ছু বুঝতে পারছিল না যে তার সঙ্গে এইসব কি হচ্ছে। সে ভীষণ চিন্তিত হয়ে থাকে। এরপর সে চিন্তা ভরা মন নিয়ে তার ঘরে যায়। সে যখন তার ঘরে যায় তখন সে লক্ষ্য করে যে সেই বৃদ্ধা মহিলা তাকে যে দুইটা লেহেঙ্গা দিয়েছিল তার পুরো ঘরে সেই দুইটা লেহেঙ্গা সূর্যের মতো আলো ফেলছে। এত প্রখর আলো ছিল যে পুরো ঘর একদম চকচক করছিল। এসব দেখে বিন্দিয়া ভীষণ অবাক হয়ে যায় এবং বলে, আরে এটা কি হচ্ছে, এই লেহেঙ্গা তো চকচক করছে কেন? ঠিক সেই সময় সে লেহেঙ্গা বলে ওঠে, শোনো বিন্দিয়া, আমরা কোনো সাধারণ লেহেঙ্গা নই, আমরা দুইজন দুইটা জাদুর লেহেঙ্গা। আর এতক্ষণ পর্যন্ত তুমি যেই অদ্ভুত ঘটনাগুলো দেখেছো সেই সব কিছু আমরাই করেছি। সত্যি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি আজকে আপনারা না থাকতেন জানি না আমার সৎ মা আমার সঙ্গে ঠিক কী করতো। বিন্দিয়া, এখন তুমি চিন্তা করো না, আমরা থাকতে তোমার সৎ মা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর হ্যাঁ, এখন আমরা তোমার গোলাম, তুমি আমাদের থেকে তোমার ইচ্ছা মতো যে কোনো জিনিস চেয়ে নিতে পারো। তো এখন তুমি বলো যে তোমার কি চাই? জাদুর লেহেঙ্গা, আমার খুব ক্ষুধা পেয়েছে আর আমার কাছে পরার জন্য ঠিকঠাক মতো পোশাকও নেই। তোমরা কি আমাকে এই সবগুলো দিতে পারবে? আরে হ্যাঁ, অবশ্যই, কেন নয়। সেই লেহেঙ্গা এমনটা বলতে না বলতেই লেহেঙ্গার মধ্যে থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেস বের হতে শুরু করে এবং দ্বিতীয় লেহেঙ্গা থেকে অনেক সুস্বাদু খাবার বের হয়। আরে বাহ, এই সব কিছু তো অনেক ভালো। আপনাদের দুইজন লেহেঙ্গাকেই অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি আপনাদের থেকে আরও একটা ছোট্ট সাহায্য চাই। আপনারা কি আমাকে সামান্য কিছু টাকা দিতে পারবেন, যেগুলোর সাহায্যে আমি আমার মতো আরও অন্যান্য গরিব মানুষদেরকে সাহায্য করতে পারবো? আরে কেন নয় বিন্দিয়া, তুমি মানুষের ব্যাপারে এত ভাবো, অবশ্যই তোমাকে তোমার এই সৎ কাজের জন্য আমরা সাহায্য করব। এরপর সেই দুই জাদুর লেহেঙ্গার মধ্যে থেকে অনেকগুলো টাকার বান্ডিল বাইরে চলে আসে। কিন্তু হঠাৎ করে কাবেরী অনেক দূরে দাঁড়িয়ে থেকে সেই ঘরের মধ্যে ঘটে যাওয়া সকল ঘটনা দেখে নিয়েছিল এবং এইসব দেখে সে ভীষণ অবাক হয়ে যায় আর বলে, আচ্ছা, তো এই ব্যাপার, তাহলে এত সব কিছু এই মেয়েটি এই দুই জাদুর লেহেঙ্গার সাহায্যেই এতক্ষণ করছিল, আর এখন এই বোকার মতো এতগুলো টাকা নিয়ে গরিব ভিখিরিদের মধ্যে উড়াতে যাচ্ছে।
না, কখনো নয়, আমি এমনটা কখনো হতে দিব না। সেই দিনই কাবেরী পরিকল্পনা করে এবং রাতের বেলায় যখন বিন্দিয়া ঘুমিয়ে পড়ে তখন সে চুপি চুপি বিন্দিয়ার ঘরে যায় এবং তার ঘর থেকে তার সেই 2 জাদুর লেহেঙ্গা চুরি করে নিয়ে আসে এবং বলে, এখন হবে আসল মজা। এখন আমি এই পৃথিবীর সব থেকে ধনী মানুষ হয়ে যাব, আমাকে কেউ আটকাতে পারবে না। হে জাদুর লেহেঙ্গা, আমার এই পুরো ঘরটি নোটের বান্ডেলে ভরে দাও। কাবেরী এমনটা বলতে না বলতেই সেই 2 লেহেঙ্গার মধ্যে থেকে টাকা বের হওয়ার বদলে পাথরের টুকরা বের হতে শুরু করে এবং সেগুলো সোজা কাবেরীর মাথার উপর পড়ছিল এবং কাবেরী অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। এর পরের দিন সেই জাদুর লেহেঙ্গা 2টা বিন্দিয়াকে সব কিছু খুলে বলে এবং এরপর বলে, বিন্দিয়া, আমি তোমার সৎমাকে একটা উচিত শিক্ষা দিয়ে দিয়েছি, কিন্তু হয়তো তুমি একটা কথা ভুলে যাচ্ছ যে ওই বৃদ্ধা মহিলা তোমাকে একটা জাদুর লেহেঙ্গা পরে ওনার সঙ্গে দেখা করতে বলেছিলেন। তোমার ওনার সঙ্গে দেখা করা উচিত। আরে হ্যাঁ, এই কথাটি তো আমি ভুলেই গিয়েছিলাম যে ওই বৃদ্ধা মহিলা আমাকে দেখা করতে বলেছিল। এরপর বিন্দিয়া আর দেরি করে না, সেই লেহেঙ্গার মধ্যে থেকে একটা লেহেঙ্গা পরে নেয় এবং সেই বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা করার জন্য সেই বৃদ্ধা মহিলার বাড়িতে যায়। কিন্তু বাড়িতে যাবার পর সে দেখে যে সেখানে কোনো বৃদ্ধা মহিলাই ছিল না, ওটা সেখানে একজন জাদুকর্ণী ছিল। এবং সেই জাদুকর্ণীকে দেখার পর বিন্দিয়া বলে, আরে কে আপনি, আর সেই বৃদ্ধা মহিলা কোথায় গেল? বিন্দিয়া, আমি সেই বৃদ্ধা মহিলা যে তোমাকে ওই জাদুর লেহেঙ্গা 2টা দিয়েছিলাম, কারণ ওই দিন আমি তোমার সব কথা শুনে নিয়েছিলাম, তাই আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, কারণ তুমি অনেক ভালো মনের একটা মেয়ে। তাই এরপর থেকে তোমার জীবনে আর কোনো ধরনের কোনো দুঃখ, কোনো কষ্ট আসবে না, আর এখন তুমি তোমার জীবন হাসি খুশিতে কাটাতে পারবে। আপনি ঠিকই বলেছেন, এখন আমিও বুঝতে পেরেছি যেটা হয় সেটা সবসময় ভালোর জন্যই হয়। আবারও একবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এতটা সাহায্য করেছেন। সেই দিন থেকে বিন্দিয়া হাসি খুশিতে তার জীবন কাটাতে শুরু করে, আর তার সৎমাও আর কখনো তার উপর কোনো অত্যাচার করতো না এবং তার সৎমা তার অনেক সেবা যত্ন করত, তার অনেক খেয়াল রাখতো, তাকে অনেক ভালোবাসতো, একদম নিজের মেয়ের মতো করে রাখতো। অনেক দিন আগের কথা, উদয়পুর গ্রামে সামিত্রী নামে একজন বিধবা মহিলা তার 2 সন্তান সহ ছোট্ট একটি ঝুপড়িতে বাস করত। যখন সামিত্রীর ছোট ছেলের বয়স 2 মাস, ঠিক তখনই সামিত্রীর হাজব্যান্ড তার 2 সন্তান ও সামিত্রীকে একা রেখে সারা জীবনের জন্য পরপারে চলে যায়। সামিত্রী তার মেয়ে নেহা ও ছোট ছেলে মোহনের সঙ্গে সেই ঘরেই থাকতে লাগলো। সামিত্রী তার ঘরে খরচ চালানোর জন্য তার গ্রামের অনেক ধনী একটি বাড়িতে রান্নাবান্নার কাজ করতে লাগলো। আরে সামিত্রী, তুমি একটা কথা কেন বুঝতে পারো না? দেখেছো পুরো রান্নাঘর কত নোংরা। তুমি কেন পরিষ্কার রাখো না? যদি আমের চোচা ডাস্টবিনে না ফেলে আসো তাহলে তো মাছি চলে আসবে, আর ওই নোংরা মাছি খাবারে বসবে। তুমি কি আমাদের নোংরা খাবার খাওয়াবে? মেম সাহেব, ছোট মেম সাহেবের জন্য সবজির জুস বানাচ্ছিলাম, আর আপনি তো ভালো করে জানেন যে ওনার কাজে দেরি করা যায় না। একটু দেরি হলে তো উনি আবার বাড়িকে মাথায় তুলে বসেন, এজন্যই তো একটু দেরি হয়েছে আমের চুচা ডাস্টবিনে ফেলতে। আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। বুঝতে পেরেছি আজকালকার চাকর বাকরদের কাজ না করার এসব বাহানা। আমি যেন তোমাকে কি বলতে এসেছি, কি বলতে আজকাল সব কিছু আসলে ভুলে যাচ্ছি। ইয়েস, মনে হয়েছে, আমাদের কলেজের ফ্রেন্ডসরা আসছে, এই জন্য তাড়াতাড়ি মজার মজার খাবার তৈরি করো। কিন্তু মেম সাহেব, আজকের কাজ তো শেষ। আপনিই তো বললেন যে সাহেব বাহির থেকে খাবার খেয়ে আসবে। ছোট মেম সাহেব তো খাবে না, আর আপনার জন্য আমি চিকেন ফ্রাই করে রেখেছি। তাছাড়া এখন তো আমার বাড়ি যাওয়ার সময়। বাড়িতে আমার ছোট ছোট 2টা বাচ্চা আমার জন্য অপেক্ষা করছে। বাসায় গিয়ে আমাকে রান্না করতে হবে। দেখো সামিত্রী, তোমার বাড়িতে রান্নাঘরে কি কাজ আছে আর না আছে এটা আমার দেখার বিষয় না। আর তোমাদের মতো গরিবের বাড়িতে কী বা আছে তাই রান্না করতে হবে? আচ্ছা যাই হোক, আমির আর তার ফ্রেন্ড আসছে, তাড়াতাড়ি খাবার তৈরি করো। খাবার তৈরি করার দায়িত্ব তো আর আমার না যে আমি তৈরি করতে যাব, তোমার দায়িত্ব, তোমাকে তৈরি করতে হবে। সামিত্রীকে তার মালকিনের কথা শুনতেই হবে। যদি সে তার কথা না মান্য করে তাহলে তাকে চাকরি থেকে বের করে দেবে। এজন্য সামিত্রী সে বিভিন্ন আইটেমের খাবার তৈরি করলো।
5 রকমের তরকারি, সবজি, ডাল, পরোটা, মুরগি, চিকেন কারি, গরুর গোস্ত ও মালাইকারি করলো। হামিদের বোন সে খাবারগুলো খেয়ে অনেক পছন্দ করলো ও খুবই প্রশংসা করলো। সব কাজ শেষ করে থালাবাটির অবশিষ্ট খাবার একটি পুঁটলির মধ্যে রেখে বাসন মেজে পুঁটলিটি নিয়ে ডাস্টবিনটে ফেলানোর জন্য বাইরে বের হতে লাগলো। তখন বাড়ির মালকিন বলল, সামিত্রী, রাত তো অনেক হয়ে গেছে, বাসায় গিয়ে তোমার ছোট্ট রান্নাঘরে ছোট ছোট বাচ্চাদের জন্য কি তৈরি করবে? তার চেয়ে বরং খাবার তো অনেক বেঁচেছে, এগুলোই নিয়ে যাও। মেম সাহেব, সত্যি বলছেন? খাবার তো অনেকই বেঁচে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই প্যাকেট করছি। আরে আরে, তুমি কি ভেবেছো আমি ভালো খাবার থেকে তোমার জন্য দেব? ইম্পসিবল। ওই যে সবার খাবার খাওয়ার পরে যে বেঁচে গেল না, ওই যে ঝোটা খাবার, তুমি যেটা ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য একত্র করেছো, এটাই নিয়ে যাও। তোমার বাচ্চারা মজা করে খাবে, বুঝেছো? মালকিনের এরকম কথা শুনে সামিত্রীর চোখ দিয়ে পানি বয়ে আসলো, কারণ সে বুঝতে পারলো যে মালকিন তাকে ছোট করছে। সে তার ধনাঢ্যতার অহংকার দেখাচ্ছে। তখন সামিত্রী সেই খাবারের ব্যাগটি তার মালকিনের সামনের ডাস্টবিনটে ফেলে সেখান থেকে বাড়ির দিকে আসতে লাগলো। তখন তার মনে হলো যে বাড়িতে রান্না করার মতো কোনো খড়ি নেই। তখন সে জঙ্গলের মধ্যে গিয়ে শুকনো কাঠ নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে নেহা তার মাকে বলল, মা মা, আজকে তোমার এতটা দেরি হলো কেন? কখন থেকে সে অপেক্ষা করে বসে আছে, খুব ক্ষুধা পেয়েছে, কিছু তৈরি করে দাও না তাড়াতাড়ি। এরপর সামিত্রী রান্না করার জন্য চাউলের ড্রামের কাছে গেল। সেখানে গিয়ে দেখলো ড্রামের মধ্যে কোনো চাউল বা আটা নেই। এটা দেখে সামিত্রী খুবই মন খারাপ করলো। তবে ড্রামের এক কোনায় এক মুঠো চাল পড়ে আছে। তখন সে চালগুলো নিয়ে সামিত্রী রান্নাঘরে নিয়ে আসলো। মা মা, আমার না পরোটা খেতে ইচ্ছে করছে, আমাকে তাড়াতাড়ি পরোটা বানিয়ে দাও না। মোহন বেটা আমার, পরোটা তৈরি করার মতো তেলই তো নেই ঘরে, আর আটাও শেষ হয়ে গেছে। 2 দিন পরে যখন আমি বেতনের টাকা পাবো, তখন বাজার করে এনে তোমাদের সব কিছু খাওয়াবো, ঠিক আছে? এখন এই যে 1 মুঠো চাউল আছে, এ দিয়েই আমি খিচুড়ি রান্না করে দিই, এটা খেয়েই ঘুমাবে। মা মা, তোমার হাতে তো জায়গা জায়গা কেটে গেছে, এই দেখো এখানটাও কেটে গেছে। রান্না করতে তোমার কতটা জ্বলবে। যদি আমি রান্নার কাজ পারতাম তাহলে আমি নিজেই রান্না করতাম, কিন্তু তো আমি রান্নার কাজ কিছুই পারি না। মাম্মি, তুমি বড়লোকের বাড়িতে কত বড় রান্নাঘরে রান্না করো, তাই না? ইস, যদি আমাদেরও অনেক বড় রান্নাঘর থাকতো। হ্যাঁ বেটা, এই জন্যই তো আমার আফসোস লাগে। তাই আমি মানুষের বাড়িতে কাজ করে তোমাকে লেখাপড়া শেখাচ্ছি, যাতে করে বড় হয়ে কোনো কিছু একটা করতে পারো, আর আমাদেরও ওই রকম বড় রান্নাঘর থাকে। তুমি মন দিয়ে লেখাপড়া করবে, আচ্ছা শোনা? এই দেখো রান্নাও হয়ে এসেছে। নেহা, মামনি, মোহন বেটা, যাও তোমরা হাত ধুয়ে এসো, খাবার খাবা। এরপর মোহন হাত ধুয়ে আসলো আর নেহাও পানি নিয়ে আসলো। পুরো পরিবার একসঙ্গে বসে চাউলের পাতলা খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ল। এরপর যখন সকাল হলো, তখন প্রতিদিনের মতোই সামিত্রীর কাজে চলে গেল। সাথী বেটা, আমার রান্নাঘরের কাজ প্রায় শেষ, তোমার কি কিছু লাগবে বলো, তাহলে আমি ওটা করে দিয়ে যাব। এক্সকিউজ মি, তোমার এত বড় স্পর্ধা হলো কি করে আমাকে মা বলে ডাকার? আমি তোমার মা হতে যাব কেন? তুমি কখনো আমাকে এভাবে ডাকবে না, বুঝেছ? আমি হলাম মালকিন মোহিনীর একমাত্র মেয়ে। এত বড় ঘরে আমি থাকি, আমার কত শান শওকত। তুমি খবরদার আমার নাম ধরে ডাকবে না। নিজের অবস্থান কেন ভুলে যাও? আমাকে ছোট মালকিন বলবে, যেরকম সর্বদাই বলো, ঠিক আছে? মনে থাকবে তো? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমাকে কেন তুমি বেটে বলে ডাকবে? হ্যাঁ, ও মাই ফুট। আমাকে মাফ করবেন ছোট মেম সাহেব, আজকের পরে আর জীবনে কখনো এরকম ভুল হবে না। ছোট মালকিন, আপনার কি কিছু লাগবে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতো গরিব আর কাজের লোক ফকিনীর বাচ্চাদেরকে যতক্ষণ না কথা না শোনাবো, ততক্ষণ তোমাদের বুঝে আসে না যে তোমরা কোন স্থানে আর আমরা কোন স্থানে। যাও তাড়াতাড়ি আমার জন্য ভেজিটেবল জুস নিয়ে আসো। এরপর সামিত্রী সাথীর জন্য ভেজিটেবল জুস তৈরি করতে গেল। এদিকে জুস তৈরি করছিল, ওদিকে সাথে সাথে থালাবাটিও পরিষ্কার করছিল। ইতিমধ্যে হঠাৎ করে সামিত্রীর হাত থেকে দামি একটি প্লেট পড়ে ভেঙে গেল।
প্লেট ভাঙার আওয়াজ শুনে বড় মালকিন দ্রুত স্বামীত্রীর কাছে চলে আসলো আর বলল, ওরে বাপরে বাপ, আমার এত দামের প্লেট ভেঙে ফেলেছিস? ছি 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 ছি, এই প্লেটের দাম কত জানিস তুই? আমি ইটালি থেকে নিয়ে এসেছি। হে চাকরানি বাছা চাকরানি, কাজের সময় তোর মন কোন দিকে থাকে? ইদানিং কোনো কাজে তুই ঠিকঠাক মতো করছিস না। মেম সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। কিছু বেতনের টাকা পাবো, ওর থেকে আপনি প্লেটের দামটা কেটে নিন। সেটা আর তোকে বলতে হবে না, এই মাসের বেতনের থেকে এই প্লেটের দামটা কেটে নেব। যা এখান থেকে। বেচারি স্বামীত্রী সবসময় এভাবে অপমান সহ্য করতে থাকলো। তার চোখ দিয়ে অঝরে পানি বের হতে লাগলো। সে এই রকমের অপমান হতে দেখে আরও বেশি কান্না করতে লাগলো। এরপর ভাঙা প্লেট ডাস্টবিনটি ফেলে দিয়ে বাড়ি চলে আসলো। স্বামীত্রী তো জেনেই গেল এই মাসে সে তার বেতনের টাকাও পাবে না। তার আঁচলে গুছানো কয়েকটি টাকা দিয়ে রান্নাবান্নার জিনিস কিনলো আর সেগুলো গিয়ে রান্না করে রাখলো। তবে কিছুদিনের মধ্যে স্বামীত্রীর শরীর অনেক বেশি খারাপ হয়ে গেল। মাম্মি মাম্মি, তোমার শরীর তো অনেক খারাপ, তুমি রান্নার কাছে যেও না। চুলার ধোঁয়াতে তোমার শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাবে। এমনিতে অনেক কাশি হচ্ছে তোমার। বেটা, যদি আমি চুলায় খাবার তৈরি না করি তাহলে তোমরা কি খাবে? তুমি তো রান্না করতে পারো না। আর মনে হচ্ছে আজ আমি কাজেও যেতে পারবো না। মা, তুমি ছাইরে বসো, আমি রান্নার চেষ্টা করছি। আর কথাই আছে না, চেষ্টা করনেওয়ালা কখনোই বিফলে যায় না। আমি চেষ্টা করে দেখছি। আর তুমি ভেবো না মা, আজকে আমি তোমার জায়গায় কাজে চলে যাব। নেহা তার মাকে এক জায়গায় বসিয়ে দিল আর সে নিজের চুলার উপরে খাবার তৈরি করার জন্য চেষ্টা করতে লাগলো। নতুন নতুন চুলায় রান্না করতে গিয়ে নেহার হাতও কিছুটা পুড়ে ফোসকা উঠে গেল, কিন্তু নেহা সাহস হারালো না। সে রান্না করে খাবার নিয়ে আসলো সবার জন্য। সে তার ছোট ভাই, মা ও নিজেও খাবার খেয়ে নিল। এরপর মোহিনীদের বাড়িতে কাজে চলে গেল। সেখানে গিয়ে মোহিনীদের রান্নাঘর দেখে সে চমকে উঠল, হতভম্ব হয়ে গেল। আরে রে, এটা কোনো রান্নাঘর না, এটা কেমন জায়গা? আমি তো এটা না দেখলে বুঝতেই পারতাম না যে ধনীদের রান্নাঘর এমন হয়। মা তো মোহিনী আন্টিদের রান্নাঘর সম্পর্কে আমাকে বলতো, কিন্তু আজ আমি নিজে চোখে দেখলাম। আমি যে আমার চোখেই বিশ্বাস করতে পারছি না। আর আমাদের মতো গরিবদের রান্নাঘর দেখতে কেমন? আর রান্নাঘরের মধ্যেকার সব পাত্রগুলোও খালি, চাল ডাল কিছুই থাকে না। আমাদের বাসায় ফ্রিজের জায়গায় কলসির পানি থাকে, আর এখানে কত সুন্দর সুন্দর পাত্র। আর আমাদের বাসায় সুন্দর সুন্দর পাতিলের জায়গায় ভাঙা ফাটা 2-3টা পাত্র থাকে। নেহা একদিকে তার বাড়ির রান্নাঘরের কথা ভাবছিল, যার মধ্যে কিছুই নেই। আর আরেকদিকে ধনীদের রান্নাঘর দেখছিল আর ভাবছিল যে এখানে কোনো কিছুরই তো অভাব নেই। নেহা তার চোখে যেন এক স্বপ্ন দেখতে পাচ্ছে। সে স্বপ্নের মতো সবকিছু তাকাচ্ছে আর দেখছে। সে সাথীর জন্য গরম গরম কফি তৈরি করে সাথীর কাছেও নিয়ে গেল। তবে নেহার পা টাইলসের কারণে পিছলে গেল আর গরম গরম কফি সাথীর গায়ে পড়ে গেল। তখন সাথী অনেক জোরে জোরে কান্না করতে লাগলো আর চিৎকার করতে লাগলো। তখন সেখানে মোহিনী উপস্থিত হলো। সে নেহাকে অনেক পেটালো আর তার চুল ধরে তাকে বলল, যখন তুই তার মায়ের পরিবর্তে এখানে আসলি না, তখনই ভেবেছিলাম যে এতটুকু বাচ্চা কি করে এত বড় রান্নাঘর সামাল দেবে। আমারই ভুল হয়েছে যে আমি তোকে কাজ করতে দিয়েছি। আমার জন্যই আমার মেয়ের চোখ থেকে আজ পানি বের হচ্ছে। কারামচালি মুখ পুরি কোথাকার, তুই তোর মাকে বলে দিবি এখানে কাজ করতে আসার কোনো দরকার নেই। বের হ আমার বাড়ি থেকে, এখন বের হয়ে যা। দ্বিতীয়বার কখনো আর এই বাড়ির দিকে চোখ তুলে তাকাবি না। এ কথা বলে মোহিনী নেহাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। মোহিনীর এরকম অ্যাটিটিউড দেখে নেহা প্রচণ্ড কষ্ট পেল। সে কান্না করতে করতে বাড়ির দিকে যেতে লাগলো। না না, এটা কি হয়ে গেল? আমার কারণে মায়ের চাকরি চলে গেল। মা তো এখানে চাকরি করে আমাদের 2 ভাই বোনকে লালন পালন করছিল। এখন মা নতুন কাজ কোথায় পাবে? এখন কি হবে? আমার কারণেই মায়ের চাকরিটা চলে গেল। এতে আমার কি দোষ ছিল? পরিষ্কার করার সুযোগও আমাকে দিল না। আমি তো শুধু শুধু পা পিছলে পড়ে যাইনি, সাথে পা দিয়ে আমার পায়ে ঘষা মেরেছিল। এই জন্যই তো আমি স্লিপ কেটে পড়ে গিয়েছি।
এভাবেই নেহা খুবই কান্না করলো আর বাসায় গিয়ে তার মায়ের কাছে সব কথা খুলে বলল। চাকরি ছুটে যাওয়ার কথা শুনে স্বামীত্রীও অনেক কষ্ট পেল, কারণ সে অনেক কষ্টে এই চাকরিটি জুটিয়েছিল। এভাবে তাদের দিন কাটতে লাগলো। স্বামীত্রীরও কোনো কাজ নেই, ঘরে বসে আছে। ঘরে যা কিছু ছিল তাও কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেল। ঘরে খাবার বলতে শুধু এক মুঠো চাল আর অল্প একটু ডাউল আছে। সেগুলোর মধ্যে বেশি করে পানি ঢেলে স্বামীত্রী সবার জন্য পাতলা খিচুড়ি রান্না করতে লাগলো। এরই মধ্যে প্রচন্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেল। প্রচন্ড বৃষ্টির মধ্যে স্বামীত্রীর ঘরের দরজায় কে জনে খটখটে আওয়াজ দিতে লাগলো। নেহা দরজা খুলে দেখতে পেল তার সামনে একজন বৃদ্ধা মহিলা। সেই বৃদ্ধা মহিলা তাকে বলল, বেটা, অনেক জোরে বৃষ্টি চলে এসেছে আর আমার বাড়ি এখান থেকে অনেক দূরে। আমাকে কি আজকে রাত তোমাদের বাসায় রাখবে? আমি অনেক দূর থেকে আসছি আর আমার প্রচন্ড ক্ষুধাও লেগেছে। খাবার জন্য কি কিছু জুটবে বেটা? হ্যাঁ হ্যাঁ আম্মা, আপনি ভিতরে আসুন। আপনি তো একেবারে ভিজে গিয়েছেন, আগে চেঞ্জ করেন আপনার কাপড়। এরপর নেহা সেই বৃদ্ধা মহিলাকে ঘরের ভিতরে আনলো। তারপর তার মায়ের শুকনো কাপড় দিল। সেই মহিলা কাপড়টি পরে এক জায়গায় বসলো। এরপর নেহা সেই মহিলার জন্য খাবার নিয়ে আসলো। নেহা ওই বৃদ্ধা মহিলার অনেক সেবা যত্ন করলো। মোহন তার অংশের খাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছিল। স্বামীত্রীও তার অংশের খাবার খেয়ে ফেলেছিল। শুধু নেহাই না খেয়েছিল। নেহা নিজে না খেয়ে তার ভাগের খাবারটুকু সেই বৃদ্ধা মহিলাকে দিয়ে দিল। আর কোনো ডাল চালও ছিল না যে সে নতুন করে তার জন্য রান্না করবে। এরপর সেই বৃদ্ধা মহিলাটি খাবার খেয়ে রান্নাঘরে গেল। রান্নাঘরে গিয়ে একটি মন্ত্র পড়ে ফুঁ দিল। সঙ্গে সঙ্গে নেহাদের রান্নাঘর সোনার মতো চকচক করতে লাগলো। নেহা তখন ওই বৃদ্ধা মহিলাকে বলল, আরে রে বুড়িমা, আমাদের রান্নাঘর সোনার মতো কেন চকচক করছে? আরে বেটা, এটা হলো সোনার রান্নাঘর। এটা তোমাদের জন্য। তোমরা একজন বৃদ্ধা মহিলাকে এতটা সেবা করেছো, আর তোমাদের জন্য সে কি সোনার রান্নাঘর তৈরি করে দিতে পারে না? তোমাদের দিলটাই তো সোনার মতো, রান্নাঘর সোনার মতো, এতে অবাক হওয়ার কি আছে? আর আমি এভাবেই গরিব মানুষদেরকে সাহায্য করে থাকি। আমি হলাম একজন জাদুর বুড়ি, যাদের মন পবিত্র আর অন্যের উপর দয়াশীল। আমি তাদেরকে এভাবেই উপহার দিয়ে থাকি। এখন তোমরা এই সোনার রান্নাঘরের দ্বারা সুখে শান্তিতে তোমাদের জীবন কাটাতে পারো। এ কথা শুনে নেহা ও তার মা প্রচন্ড খুশি হলো। নেহা সেই বৃদ্ধা মহিলাকে ধন্যবাদ জানালো। বৃদ্ধা মহিলাও সেখান থেকে এক চুটকির মধ্যে অদৃশ্য হয়ে গেল। বেটা নেহা, এ কি, আমাদের তো এখন সোনার রান্নাঘর হয়ে গেল। আসলে এই সবই হচ্ছে ভালো কাজের ফসল। মানুষে ঠিকই বলে যে ভালো কর্ম করলে অবশ্যই তার ফল ভালোই হয়। এখন থেকে আমরা সোনার রান্নাঘরের দ্বারা হাসি খুশিতে জীবন কাটাতে পারবো আর গরিব মানুষদেরকেও সাহায্য করব। আর সোনার রান্নাঘরের দ্বারা আমরা কখনোই লোভ লালসা করব না। প্রতিদিন যতটুকু করে আমাদের স্বর্ণ দেয় তাতে আমরা খুশি থাকব। মা, তাহলে দেখি তো সোনার রান্নাঘর সত্যি সোনা দেয় কিনা। হে সোনার রান্নাঘর, আমাকে একটি সোনার গাড়ি দাও। মোহন এটা বলার সঙ্গে সঙ্গে একটি সোনার গাড়ি প্রকট হয়ে গেল। এটা দেখে তারা সবাই খুশিতে নাচতে আরম্ভ করলো। এভাবেই সোনার রান্নাঘরে দেওয়া সোনার দ্বারা তারা কিছুদিনের মধ্যে অনেক ধনী হয়ে গেল। রান্নাঘর প্রতিদিন যতটুকু স্বর্ণ দিত তারা ঠিক ততটুকুই নিত, বেশি লোভ লালসা করতো না। আর তাদের নিজেদের সাথে সাথে এলাকাবাসীদেরকেও সাহায্য করতে থাকলো। এভাবে সোনার রান্নাঘরের দ্বারা তাদের জীবন হাসি খুশিতে ভরে উঠল। তারা বাকিটা জীবন আরামায়েশে কাটাতে লাগলো।